তো আর্টিকেল কয় ধরনের হয় কেউ কি বলতে পারবেন? জি স্যার, দুই ধরনের। কি কি আর্টিকেল? ডেফিনাইট, ইনডিফিনাইট। আচ্ছা, ডেফিনিট, ইনডিফিনিট আর্টিকেল। তো ডেফিনিট আর্টিকেল দ্বারা আসলে কি বোঝায়? ডেফিনাইট আর্টিকেল দ্বারা হচ্ছে অনির্দিষ্ট কিছু। না না, এটা তো ভুল। ডেফিনিট মানে নির্দিষ্ট নির্দিষ্ট। নির্দিষ্ট কিছু, আর ইনডিফিনাইট হচ্ছে অনির্দিষ্ট। আচ্ছা, নির্দিষ্ট কিছু বলতে যেগুলো আমরা জানি বা স্পেশাল কিছু, এই ধরনের কিছু নাউনের আগে দা ব্যবহার করে সেটাকে মডিফাই করা হয় বা ডিটারমাইন করা হয়। তো দেখি আমরা এখানে আমাদের ক্লাসে কি আছে। ইংরেজিতে মোট 3টি আর্টিকেল আছে, দা বা দি, এ এবং এন। তো এই 3টা আর্টিকেল 2 ভাগে বিভক্ত, যেটা উনি বলল, ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল হচ্ছে শুধু দা কে বলা হয় ডেফিনিট আর্টিকেল। তো এখন কোশ্চেন হচ্ছে, আমরা দা কে অনেক সময় দা বলি, আবার কখনো কখনো দি বলি। এটা কি কেউ এক্সপ্লেন করতে পারবেন কেন এটা হয়? স্যার এটা হচ্ছে দা হবে। হ্যাঁ, দা তো হয়, আমরা কখনো কখনো প্রোনাউন্সিয়েশনে দা কে দিও বলি, কখনো দা বলি। কেন এটা হয়, কেন এটা বলি আমরা, ডিফার কেন করি? নির্দিষ্ট ক্ষেত্রে দা হবে। এক্সপ্লেইন করতে পারবো না, আপনি বলে দেন। আচ্ছা, কেউ জানেন না? আমরা 17-18 জন আছি এখানে, কেউ জানেন না বিষয়টা? স্যার, যে ওয়ার্ডের আগে দেয়া বসবে সেই ওয়ার্ডের প্রথম অক্ষরটা যদি ভাওয়েল হয় সেই ক্ষেত্রে ওটার উচ্চারণ হবে দা, আর যদি কনসোনান্ট হয় তাহলে উচ্চারণ হবে দি। এটা একটু উল্টা বলে ফেললেন। সরি, হ্যাঁ স্যার, ভুল হয়েছে স্যার, উল্টা হবে আর কি, আমি যেটা বলছি তার উল্টা হবে। যদি ভাওয়েল দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে উচ্চারণ হয় দি, আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে উচ্চারণ হয় দা। ঠিক আছে? তো দা এবং দি বিষয়টা যেহেতু আমরা এখন ক্ল্যারিফাই, নেক্সট টাইম ইনশাআল্লাহ এটা ভুল হবে না। দা যখন কনসোনেন্ট দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে হয় দি, আর সরি দা, আর যখন ভাওয়েল দিয়ে শুরু হয় তখন হয় দি। এখন আর্টিকেল বিষয়টা কিসের উপর ডিপেন্ডেন্ট এটা একটু ক্লিয়ার করি। যেহেতু নাউনের আগে বসে সেই ক্ষেত্রে আর্টিকেল বিষয়টা সবসময় ডিপেন্ড করবে হচ্ছে উচ্চারণের উপর, প্রোনাউন্সিয়েশনের উপর ডিপেন্ড করবে। কিসের উপর ডিপেন্ড করবে? প্রোনাউন্সিয়েশন। এটাও কিন্তু অনেক সময় কোশ্চেন হয়, আর্টিকেল ডিপেন্ডস অন, ওখানে অপশনে থাকে প্রোনাউন্সিয়েশন, ওয়ার্ড, নাউন, বিভিন্ন রকম অপশন থাকে। কিন্তু আর্টিকেলের বৈশিষ্ট্য হচ্ছে আর্টিকেল উচ্চারণের উপর নির্ভর করে আর্টিকেল ভ্যারি করে। কিভাবে ভ্যারি করে আমরা একটু দেখি। যেমন দা ব্যবহার করা হয় নাউনটি যখন নির্দিষ্ট, অর্থাৎ নাউনটা জানা বা বিশেষ কিছু বোঝাচ্ছে। যেমন আমরা যদি দা ক্যাট বলি, অবশ্যই এই ক্যাটটা আমাদের পরিচিত একটা ক্যাট বা নির্দিষ্ট একটা ক্যাট কিংবা স্পেশাল একটা ক্যাট, তখনই আমরা দা বলবো। আর নিচে আরেকটা উদাহরণ দেওয়া আছে, দা সান, সূর্যটা সবসময় নির্দিষ্ট, সো সূর্যের আগে অবশ্যই দা বসবে। এরকম সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, ভৌগোলিক অবস্থান, পত্রিকা, ধর্মগ্রন্থের নাম, সিজনের নামের আগে দা দিলেও হয়, না দিলেও হয়। এরকম কিছু কিছু বিষয়ের আগে দা বসে, অর্থাৎ দা এমন একটা নাউনের আগে বসবে যেটা শুধুমাত্র নির্দিষ্ট, পরিচিত কিংবা আমাদের কাছে নোন, বিষয়টা জানা। স্যার পৃথিবীতে একটি মাত্র আছে এরকম, এর আগেই তো দা বসবে, মানে একটি মাত্রই আছে। একটি মাত্র আছে এরকম শব্দ, যেমন সান তো একটি হয়। আচ্ছা, মন তো একটি হয়। আমরা যেহেতু বড় হয়েছি, আমরা একটু বড় মানুষের মতো শিখবো, হ্যাঁ, ছোট মানুষের মতো শিখবো না। তো একটি মাত্র থাকলেই দা হয় বা না হয় এরকম বিষয় না। বিষয়টা যদি নির্দিষ্ট হয় বা বিষয়টা যদি স্পেশাল একটা বিষয় হয় বা পরিচিত কোনো বিষয় হয়, ঠিক আছে, দা বসে। তো সূর্যটা হচ্ছে একটা নির্দিষ্ট একটা বিষয়, চন্দ্রটা হচ্ছে একটা নির্দিষ্ট একটা বিষয়, পৃথিবীটা হচ্ছে একটা নির্দিষ্ট একটা বিষয়, সুন্দরবন একটা ভৌগোলিক একটা জায়গা, একটা পরিচিত একটা বিশেষ একটা জায়গা, তার আগে দা বসবে। আর সুন্দরবনের আগে সবসময় দা এসে সুন্দরবনের সাথে এস যুক্ত হয়, এটা মাথায় রাখবেন। দা সুন্দরবনস হয়, দা সুন্দরবন হয় না কখনো। আচ্ছা,
যদি আমরা যে বাংলাতে বলি যে দ্য ক্যাট, বা চীনে রাখা বিড়াল, দ্য সূর্য একটি, এবং দ্য বুক তুমি যে বইটা আমাকে দিয়েছিলে, আমরা বাংলাতেও দু একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এখন আসি ইনডিফিনিট আর্টিকেলস। ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং অ্যান, অর্থাৎ যেগুলো নাউন আমাদের কাছে অনির্দিষ্ট, যেগুলো সম্পর্কে আমরা জানি না। আমরা যদি বলি এ ম্যান, সেই মানুষটা আমাদের কাছে পরিচিত না, যে কোনো মানুষ হইতে পারে, সেটা আমি হইতে পারি, সেটা অন্য কেউ হইতে পারে। বাট যখন আমরা দা বলবো, তার মানে ওই মানুষটা আমাদের কাছে পরিচিত, বা মানুষটা একটা নির্দিষ্ট একটা মানুষ সম্পর্কে বলা হচ্ছে। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে রাজু ইজ এ ব্রিলিয়ান্ট বয়, রাজু ইজ এ ব্রিলিয়ান্ট বয়, তো যখন আমরা রাজু সম্পর্কে প্রথম সেন্টেন্সটা লিখলাম, তখন আমরা বয়ের আগে কি দিলাম? এ ব্রিলিয়ান্ট বয় দিলাম, কারণ রাজু সম্পর্কে এইমাত্র আমাদেরকে বলা হচ্ছে। ঠিক আছে, তারপরে যখন আমরা বলবো দ্য বয় গোস টু কলেজ রেগুলারলি, অর্থাৎ দেখেন আমরা কিন্তু তখন আর বলতেছি না যে এ বয়, আমরা যেহেতু রাজু সম্পর্কে আমাদের ইতিপূর্বে বা প্রথম বাক্যে আমাদের সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে, রাজুকে আমরা চিনে ফেলছি অলরেডি, সেই জন্য পরবর্তী বাক্যে গিয়ে আমরা কি বলতেছি? দা বয়। আচ্ছা, এখন এর বিষয়টা কি দিয়ে শুরু হয়? কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া শব্দের আগে এ বসে। আচ্ছা, এখন আমি একটু আগে বললাম উচ্চারণ। এই যে এখানে একটা বিষয় আছে, এটা আপনাদের আসে আর কি, এটা মাথায় রাখলেই হবে। যেমন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির উচ্চারণ, স্যার ইউনিভার্সিটি একটু তো সাউন্ডটা চেক দেন তো, কিছু শোনা যাচ্ছে না, খুব আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, সবাই কি আস্তে শুনতে পাচ্ছেন? না স্যার, ঠিক আছে স্যার, সাউন্ড ঠিকই তাহলে আপনি একটু কাইন্ডলি একটু রিচেক করেন। হ্যাঁ, সবাই যেহেতু ঠিকঠাক শুনতে পাচ্ছে, তাহলে আপনার ওখানেই সমস্যা মনে হয়। তো দেখেন কি বলতেছিলাম, যে ইউনিভার্সিটি, আমরা জানি যে ইংরেজি 26টা অ্যালফাবেটের মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল, এ, ই, আই ও ইউ। সো ইউ ইজ এ কাইন্ড অফ ভাওয়েল। তাহলে ইউ এর আগে কেন এ আসলো? একটু আগেই তো শিখলাম ভাওয়েলের আগে অ্যান আসে, বা পরবর্তীতে গিয়ে শিখবো আমরা, বা আমরা সবাই জানি যে ভাওয়েলের আগে অ্যান আসে। তাহলে ইউনিভার্সিটির আগে কেন অ্যান আসলো না? কেউ কি এটা বলতে পারবেন? জি স্যার, ইউ যখন ওয়ার মতো উচ্চারণ হবে তখন হচ্ছে এ বসবে, আর ইউ যখন আচ্ছা, আমি আপনাকে একদম সোজা সাপটা করে বলে দেই, যখন ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হবে, তখনই এ হবে। যদি ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয় তাহলে এ হবে। ইউ এর উচ্চারণ অন্য ভাওয়ালদের মতো হলে, আ হলে, এ হলে, সেই ক্ষেত্রে এন হবে। ক্লিয়ার? এরকম আরো একটা আছে, সেটা হচ্ছে ওয়া। ওয়া সেটা কি? ওয়ান যখন আমরা লিখি, আমাদের উচ্চারণটা আসে ওয়ান। এটার আগেও কিন্তু ও ইজ এ কাইন্ড অফ ভাওয়েল, কিন্তু ওর আগেও কিন্তু কখনোই এন আসবে না, এ ওয়ান হবে। হ্যাঁ, এই দুইটা খুবই আসে পরীক্ষাতে, রিপিট হয় বিভিন্ন জব এক্সাম থেকে শুরু করে কম্পিটিটিভ এক্সাম বলেন বা একাডেমিক এক্সাম বলেন, এগুলোতে খুব আসে এই দুইটা। এ ইউনিভার্সিটি, এ 1 টাকার নোট, একটা 1 টাকার নোট। তো এই দুটা সবাই মাথায় রাখবেন। এই জন্য আমরা বলছিলাম যে উচ্চারণ ভেদে আর্টিকেল ভ্যারি করে। তো কেন আমাদের উচ্চারণ ইউ এর উচ্চারণ তো ইউ এর মতোই হচ্ছে, তাহলে কেন আমাদের সেটা নেওয়া যাবে না? তো ইউ এর উচ্চারণ আমাদের অ্যাকসেন্ট অনুযায়ী ইউ হচ্ছে, বাট যখন ব্রিটিশ বা আমেরিকান অ্যাকসেন্টে আমরা শুনবো, সেটার উচ্চারণ হয়ে যাবে ডু, এরকম হয়ে যায়। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি এরকম চলে আসে, কনসোনেন্ট সাউন্ড দেয়। তো এই কারণে এটার আগে সবসময় এ ব্যবহৃত হয়। আচ্ছা, এখন আসি অ্যান। তো অ্যান কি দিয়ে শুরু হয়? ভাওয়েল দিয়ে শুরু হয়। আমরা জানি ভাওয়েল হচ্ছে 5টা, এ, আই ও ইউ, যেমন অ্যান অ্যাপেল। এখন আসেন দেখেন এইচ দিয়ে শুরু হওয়া একটা ওয়ার্ডের আগে অ্যান, কেন এইচ দিয়ে শুরু হওয়া এটার আগে অ্যান হলো? এটা কে বলতে পারবে? ওয়ার মতো উচ্চারণ হবে, যেমন অ্যান অনার, অ্যান অনেস্ট, এরকম। তারপরে অ্যান আর, এ দিয়ে শুরু হচ্ছে। তো এইরকম, এই জন্য আমরা বলতেছিলাম যে আর্টিকেল ডিপেন্ডস অন প্রোনাউন্সিয়েশন। অনেক সময় কনসোনেন্ট দিয়ে ওয়ার্ড শুরু হয়, যেমন হি ইজ অ্যান এমএ, হি ইজ অ্যান এফসিপিএস।
ঠিক আছে, এই যে দেখেন এফ যখন উচ্চারণ করি তখন আমাদের প্রথমে চলে আসে এ, প্রথমে কিন্তু ফ আসে না, প্রথমে কি আসে এ। তো ফার্স্ট প্রোনাউন্সিয়েশন যেটা হবে সেটার উপর ডিপেন্ড করে আর্টিকেলটা দিতে হবে আপনাকে। আশা করি সবার কাছে এটা ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন কোথায় আর্টিকেল ব্যবহার করা হয়? এই যে দেখেন দা এর ব্যবহারটা দেখি আমরা একটু, কিছু আগেই উল্লেখ করা হয়েছে। আমরা একটু আগে একটা বাক্য বলছিলাম, রাজু ইজ এ ব্রিলিয়ান্ট বয়, দ্য বয় গোস টু কলেজ এভরিডে বা রেগুলারলি। যে কিছু আগেই উল্লেখ করা হয়েছে বস্তুটি একটি কিংবা ইউনিক, কোন জিনিসটি বোঝানো হচ্ছে তা স্পষ্ট, অর্থাৎ যে জিনিসটা আমাদের কাছে একদম স্পেসিফিক কিংবা ক্লিয়ার একটা অবজেক্ট বা একটা ক্লিয়ার সাবজেক্ট সম্পর্কে বলা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। আর এন কখন হবে? প্রথমবার যখন সে বিষয় সম্পর্কে বলা হচ্ছে, এই যে যেমন রাজু ইজ এ ব্রিলিয়ান্ট বয়, এই প্রথমে আমরা এ বললাম, কিন্তু পরের বার গিয়ে দা বললাম, অর্থাৎ একটি গ্রুপের যে কোনো একটি উদাহরণ বোঝানো হচ্ছে, তখন এ বসে যায়। আবার কখন আর্টিকেল লাগে না, অনেক সময় অপশনে ক্রস চিহ্ন থাকে বা নো আর্টিকেলও থাকে। তো এটা মাথায় রাখবে, প্রপার নাউনের আগে কখনো আর্টিকেল হয় না। যদি প্রপার নাউনের আগে আর্টিকেল বসে যায় সেই ক্ষেত্রে কিন্তু সেটা আর প্রপার নাউন থাকে না, সেটা কোন নাউন হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। গুড। আচ্ছা, একটু আমি সময় চেয়ে নিচ্ছি 2 মিনিট। তো প্রপার নাউনের আগে আমার কথা শোনা যায়? শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, তাহলে প্রপার নাউনের আগে দা আর্টিকেল বসে না। যদি আর্টিকেল বসে যায় সেই ক্ষেত্রে কি হয়ে যায়? সেটা কমন নাউন হয়ে যায়। আবার কিছু কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে যেগুলোর আগেও কি বসে? দা বসে। সেগুলো দা বসলে কি, সেগুলো আমরা যখন আমরা অত ডিপলি আসবে না কোশ্চিন, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচে আসে, যে সেটাও হয়ে যায় কি কমন নাউন হয়ে যায়। যাই হোক, তো প্রপার নাউনের আগে কখনো দা বসবে না। প্লুরাল বা আনকাউন্টেবল নাউনের আগে কখনো বসবে না। যেমন ডগ, যদি আমরা ডগ বলতাম তাহলে এ ডগ কিংবা দা ডগ বলতে হতো, বা যখন এটা প্লুরাল হয়ে গেছে তখন আর সেটার আগে কি বসতেছে না, আর্টিকেল দিতে আর্টিকেল হচ্ছে বসবে না। না। হ্যাঁ, তারপরে হচ্ছে ফিক্সড কিছু এক্সপ্রেশনে, যেমন আমরা অ্যাট এ স্কুল বলতে পারবো না, অ্যাট এ হোম বলতে পারবো না, বাই এ কার বলতে পারবো না। ঠিক আছে, এগুলোর আগে কি বসবে না? আর্টিকেল বসবে না। এই ছিল মোটামুটি বেসিক, একদম বেসিক কোর থেকে স্যার আপনাদের আলোচনা বলছি করা। হচ্ছে কোন স্থানে যেই উদ্দেশ্যে যাচ্ছি সেই উদ্দেশ্যে যদি হয় তাহলে আর্টিকেল বসবে না, যদি ওই স্থানে আমি অন্য উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি তাহলে তো আর্টিকেল বসবে। জি 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 জি, আমি আপনাদের একদম বেসিক আলোচনা করলাম এই কারণে, আপনাদের যে এমসিকিউটা আসে একদম বেসিক থেকে আসে। ডিপটা আর্টিকেলের অনেক বিশাল আলোচনা আছে, যেটা আমাদের দেখা যাচ্ছে যে আর্টিকেলের উপরে 2 দিন ক্লাস করা লাগতে পারে এরকম, তাই না? আমি একদম আপনাদের যেহেতু বেসিক জি থেকে স্যার। কোশ্চেন হবে এর জন্য বেসিকের একটু আলোচনা করে দিলাম। আর আপনারা আশা করি ভুল হবে না, কারণ খুব একদম সোজা সাপটা ইজিয়েস্ট কিছু আর্টিকেল দিয়ে দেয়, কিছু না একটা আসলে আসতে পারে এই ক্ষেত্রে। তো আর্টিকেল নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলতে পারেন। এখন আমরা আর্টিকেলের আরো অনেক গভীর আলোচনা আছে যেগুলোতে আমরা আসলে এই জন্যই গেলাম না, যে আর্টিকেল থেকে ডিপ কোশ্চেন হবে না, আর ওইটা আলোচনা করতে গেলে আমাদের ক্লাস টাইমটা অনেক দীর্ঘ হয়ে যাবে একটা টপিকের উপর। তো 1 মার্কের জন্য আসলে এত ডিপ আলোচনার দরকার নেই। যেমন ধরেন আর্টিকেল যদি আমি আলোচনা করতে যাই, আর্টিকেলের আরো যেরকম অনেক বিষয় থাকে, যেমন একটা পয়েন্ট অফ টাইম থাকে, পিরিয়ড অফ টাইম থাকে, বিভিন্ন আলোচনা আছে আর্টিকেলে চলে আসে। হ্যাঁ, কোথায় বসবে কোথায় বসবে না, কোথায় কোথাও এমন নাউন আছে যেগুলোর আগে আর্টিকেল দিলেও হয় আবার না দিলেও হয়। হ্যাঁ, তো অনেক ধরনের। তো আমি বেসিক থেকে আরেকবার একটু রিভাইজ করে দিচ্ছি আপনাদের, যে প্রথমত আমরা চিন্তা করব যে আর্টিকেল
আর্টিকেল বসবে হচ্ছে প্রোনাউন্সিয়েশনের উপর। তো প্রোনাউন্সিয়েশনটা যদি কনসোনেন্টের মতো হয়, ওয়ার্ডটা ভাওয়েল দিয়ে শুরু হলেও সেটাতে এ কিংবা এ বসে যাবে, আর যদি প্রোনাউন্সিয়েশনটা ভাওয়েলের মতো হয় সেটা কনসোনেন্ট হওয়া সত্ত্বেও অ্যান বসবে। আচ্ছা, দা বসে হচ্ছে নির্দিষ্ট কিছু বিষয়ের আগে, যেগুলো আমাদের কাছে পরিচিত। ভৌগোলিক অবস্থান হইতে পারে, সেটা নির্দিষ্ট ধর্মগ্রন্থ হইতে পারে, পত্রিকা হইতে পারে, সিজন হইতে পারে। তারপরে হচ্ছে আবার প্লুরাল নাউনের আগেও অনেক সময় দা বসে, প্লুরাল নাউনের ক্ষেত্রে, নট সিঙ্গেল। সিঙ্গেল নাউনের আগে দা বসলে সেটা কি হয়ে যাবে, স্পেসিফিক হইতে হবে। আচ্ছা, আর এ এবং অ্যান বসবে হচ্ছে ভাওয়েল এবং কনসোনেন্টের উপর ডিপেন্ড করে। আর দুইটা জিনিস মনে রাখবেন, ইউয়ের উচ্চারণ ইউয়ের মতো হলে সেটার আগে এ বসবে, আর ওর উচ্চারণ যখন ওয়ার মতো হবে, কাইন্ড অফ ওয়ান ওয়া আসে, সেই ক্ষেত্রে ভাওয়েল হওয়া সত্ত্বেও সেখানে এ বসবে। আশা করি এর বাইরে থেকে কোশ্চেন আসার কথা নয়, খুব কম কোশ্চেন হয় আর্টিকেল থেকে, গতবার আসেনি। তো আমরা এক্সপেক্ট করতেছি যে আমি পার্সোনালি এক্সপেক্ট করি যে এবার আসতে পারে, যেহেতু গতবার দেয়নি। ওই জন্য আমি আপনাদেরকে এটা স্কিপ হয়ে গেছিল প্রথম দিকে, ওইটা আবার একটু ঝালাই করে দিলাম আর কি। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই কি বিষয়টা ক্লিয়ার? জি স্যার। ধন্যবাদ। আমরা তাহলে পরের টপিকে চলে যাব। পরের টপিকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা এসে থাকে অফিস কার্টেসি। হ্যাঁ, অফিস কার্টেসিটা কি? অফিস কার্টেসি হচ্ছে অফিসের সহকর্মী, বস বা ক্লায়েন্টদের সাথে শোভন, সম্মানজনক এবং পেশাদার আচরণ করা। তো অফিস কার্টেসি আমি এখানে বাংলা ইংলিশ দুই ধরনেরই উদাহরণ দিয়ে রাখছি আপনাদের সুবিধার্থে, কারণ শুধু বাংলা দিয়ে রাখলে আপনারা নাকি একটু কষ্ট হয় বুঝতে, ওই জন্য বাংলা ইংলিশ দুইটাই দেওয়া হয়েছে। যেমন ধরেন অফিস, গত আগের পরীক্ষাতে আসছিল হচ্ছে অফিস কার্টেসি কি, বা 5টি অফিস কার্টেসি নাম লিখুন, কিন্তু এই পরীক্ষাতে সেটা আসে লাস্ট সেপ্টেম্বরে যে পরীক্ষাটা হলো। তো আপনাদের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, এবার এটা আসতে পারে। তো এটা একটু দেখে ভালো করে বুঝতে হবে। অফিস কার্টেসিটা হচ্ছে কি, ফর্মাল যে আপনাদের এটিকেট থাকে, অফিসের আচরণ বা অফিসের আনুষ্ঠানিক যে বিহেভিয়ার আমরা যাকে বলি সেটা। তো অফিস কার্টেসির মধ্যে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে গ্রিটিং অ্যান্ড পোলাইটনেস, অভিবাদন এবং ভদ্রতা। যেমন আমি এখানে কয়েকটা উদাহরণ দিয়ে রাখছি, সে গুড মর্নিং, হ্যালো, থ্যাংক ইউ। তো আপনাদের আমি একটা বিষয় বলি, যদি এটা আসে 2 নাম্বারে আসবে, কিংবা অর্থাৎ পার্ট বি তে আসবে কিংবা পার্ট সি তে আসবে। এখন আমি আপনাদেরকে বুঝাই দেই যে পার্ট বি তে আসলে কি করবেন, পার্ট সি তে আসলে কি করবেন। ঠিক আছে, পার্ট সি তে আসে না সচরাচর, পার্ট বি তে যদি আসে যে নেম 5 অফিস কার্টেসিস, কিংবা রাইট ডাউন 5 অফিস কার্টেসিস, যে 5টি অফিস কার্টেসি লিখুন। তো তখন আপনারা কি করবেন, একটু এগুলোর এই যে হেডিং দেওয়ার সঙ্গে সাথে সাথে একটা করে উদাহরণ দিয়ে দিবেন। ঠিক আছে, বুঝাতে পারলাম? জি স্যার। মানে বেশি আলোচনা করার দরকার নেই, শুধু আপনি লিখবেন, ধরেন আপনাকে 5টা লিখতে বললো, আপনি লিখলেন, প্রথমে লিখলেন যে there are 5 অফিস কার্টেসিস রিটেন বিলো, তারপরে লেখা শুরু করলেন যে 1 নাম্বার হচ্ছে গ্রিটিংস অ্যান্ড পোলাইটনেস। এভাবে উদাহরণ দিবেন যে এক্সাম্পল, সে গুড মর্নিং, হ্যালো, থ্যাংক ইউ, সরি, এক্সকিউজ মি। আচ্ছা, তারপরে হচ্ছে কি পাংচুয়ালিটি, সময়ানুবর্তিতা, যেমন যেটাকে বলা হয় অ্যারাইভ অন টাইম বা অ্যাটেন্ড মিটিংস পাংচুয়ালি, মিট ডেডলাইনস। তারপরে হচ্ছে কমিউনিকেশন, ইউজ এ পোলাইট টোন, লিসেন কেয়ারফুলি হোয়েন আদার্স স্পিক। এই যে গত ক্লাসে আমরা দেখছিলাম যে আলোচনা করছিলাম, আপনারা কেউ ছিলেন কিনা, যে কিভাবে ফর্মাল কনভারসেশন করতে হয়, তার মধ্যে ছিল কমিউনিকেশন বিল্ড আপ এর বিষয়টা। তারপরে রেসপেক্টিং আদার্স স্পেস, অর্থাৎ অন্যের ব্যক্তিগত জায়গায় সম্মান করতে হবে, তাকে অন্যকে রেসপেক্ট করতে হবে। নক বিফোর এন্টারিং সামওয়ানস কেবিন, ডু নট টাচ আদার্স ডেস্ক, অর্থাৎ কারো ঘরে প্রবেশ করার সময় আপনাকে নক করে যেতে হবে, অনুমতি ছাড়া কারো ডেস্ক বা জিনিসপত্র স্পর্শ করা যাবে না, জোরে কথা বলা যাবে না। ক্লিনলিনেস অ্যান্ড অর্গানাইজেশন, পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা। অর্গানাইজেশনের শব্দটা ডিসিপ্লিনে সিমিলার আমরা অনেক সময় বলে থাকি। তো অর্গানাইজেশন টু
ক্লিনলিনেস, আপনার যে কোনো একটা দিলেও হবে, সমস্যা নেই, ঠিক আছে? আমি 2টা করে দিয়ে রাখছি, আপনার যে কোনো একটা করেও দিতে পারেন, এবং সাথে একটা করে উদাহরণ দিবেন যে কিপ ইউর ডেস্ক ক্লিন, থ্রো ওয়েস্ট ইন দ্য ডাস্টবিন বা ইউজিং ডাস্টবিন। 6 নম্বরে মোবাইল অ্যান্ড ডিভাইস এটিকেট, অর্থাৎ মোবাইল এবং ডিভাইস যখন আপনি ব্যবহার করবেন তখন সাইলেন্ট রাখতে হবে ফোন মিটিং এর সময়, লাউড কল বা স্পিকার কল অ্যাভয়েড করতে হবে, সোশ্যাল মিডিয়া বা কাজের সময় সোশ্যাল মিডিয়া ইউজ করা যাবে না বা ফোন ইউজ করা যাবে না, এইসব এগুলো আমরা কিন্তু জানি, জাস্ট এগুলো ফর্মালি একটু তুলে দেওয়া আপনাদের রিমাইন্ড করানোর জন্য, কারণ এটা আসে আর কি। টিম ওয়ার্ক অ্যান্ড সাপোর্ট, তো টিম ওয়ার্ক এবং সাপোর্টটা কি? অন্য টিমমেটকে সাহায্য করা যখনই দরকার হবে, অন্যকে কি করা, কাজের প্রশংসা করা, ক্রেডিট দেওয়া, কিংবা অন্যকে দোষারোপ করা থেকে বিরত রাখা বা বিরত থাকা। তারপরে কনফিডেন্সিয়ালিটি, অর্থাৎ অফিসে বিভিন্ন গোপন বিষয় থাকে, সিক্রেসি থাকে, তো সেই বিষয়গুলা আপনাদেরকে রক্ষা করতে হবে অ্যাজ এন এমপ্লয়ি। তো এই বিষয়গুলা, তো এখানে আমি 8টা দিয়ে রাখছি, কখনোই এতগুলা দিতে বলে না, যদি আপনাকে নির্দিষ্ট সংখ্যা বলে দেয় যে 5টি অফিস কার্টেসি লিখুন। ও ভালো কথা, মজার বিষয় হচ্ছে অফিস কার্টেসি এটা কিন্তু ইয়াতেও আসে, আপনার এমসিকিউ আসে যে হুইচ ওয়ান ইজ অফিস কার্টেসি, নিচের কোনটি অফিস কার্টেসি, এরকম একটা রাইট দিবে, রাইট অ্যান্সার দিবে, বাকি 2টা হয়তো বা অন্য কোনো কিছু দিবে, দিয়ে আপনাকে রাইটটা আইডেন্টিফাই করতে বলবে। তো এটা পার্ট এ এবং বি তেই মোটামুটি আসে, পার্ট সি তে খুব একটা আসে না, আর যদি আসেও সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এইভাবে এই উদাহরণ পার্ট বি তে আসলে শুধু এটা লিখবেন, হেডিংটা লিখবেন আর উদাহরণ দিবেন, আর পার্ট সি তে যদি আসে 2-1 লাইন জাস্ট এটা সম্পর্কে লিখবেন যে গ্রিটিংটা কিভাবে করতে হবে বা পোলাইটনেসটা কিভাবে জানানো যায়, 2-1 লাইন। পার্ট সি তে আসবে না, আই এম ড্যাম শিওর, তারপর আমি বলে দিলাম যে এইভাবে লেখা যায়। তো আমরা আবার একটু দেখি, তো গ্রিটিংস এন্ড পোলাইটনেস আপনারা আলাদা আলাদা করে লিখতে পারেন, গ্রিটিং আলাদা, পোলাইটনেস আলাদা, পাংচুয়ালিটি, কমিউনিকেশন, তারপরে হচ্ছে রেসপেক্টিং আদার্স স্পেস, তারপরে ক্লিনলিনেস এন্ড অর্গানাইজেশন, মোবাইল এন্ড ডিভাইস এটিকেট, টিম ওয়ার্ক এন্ড সাপোর্ট, কনফিডেন্সিয়ালিটি। মনে থাকবে সবার? সবাই কি? আচ্ছা, তাহলে অলিফা না ওয়ালাইফা কোনটা? অলিফা। আচ্ছা ওয়ালিফা, বলেন তো দেখি 3টা অফিস কার্টেসি বলেন আমাকে এখনই। গেটিং অ্যান্ড পলিটনেস, এটা হচ্ছে বি পলিট অ্যান্ড রেসপেক্টফুল টু এভরিওয়ান। তারপর হচ্ছে পাংচুয়ালিটি, এটা হচ্ছে অ্যারাইভ অন টাইম। তারপর হচ্ছে কমিউনিকেশন, রেসপেক্টফুল আদার স্পেস। তারপর হচ্ছে ক্লিননেস। তারপর হচ্ছে অনেক সুন্দর, অনেক সুন্দর, ডিভাইস। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক সুন্দর। এই তো বিষয়টা যদি একটু আপনার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হলে, খুব একটা যে মুখস্থ করতে হয় এরকম না, তাই না? জি স্যার। তো আশা করি এই অফিস কার্টেসি নিয়ে আর কারো কোনো সমস্যা হবে না। আমি তাহলে নেক্সট টপিকে গেলাম নাকি? ওকে, তাহলে আমরা আসি এখন কিছু শর্ট নোটস যেগুলো পার্ট বি এর জন্য ইম্পর্টেন্ট, আমরা এগুলো দেখবো। আমি একটু বড় বড় করে দিছি, কারণ 2 মার্ক, তো 2 মার্কের জন্য 2 লাইন লেখাটা একটু মানে বিদঘুটে টাইপ দেখায়। তো আপনারা চেষ্টা করবেন যে 2 মার্কের জন্য অ্যাটলিস্ট কি বলে আপনার 2/3 কিংবা ফুল একটা পেজ লেখার চেষ্টা করবেন, অ্যাকুরেট লেখার চেষ্টা করবেন। তাহলে আমি গতবারের খাতায় দেখলাম একজন 2 মার্কের জন্য প্রায় 3 পেজ লিখে ফেলছে, 4 পেজের মতো। হ্যাঁ, তো অত বেশি আবার দীর্ঘায়িত করার দরকার নেই। যদি অ্যাকুরেসি থাকে এবং কনসেপ্টটা আপনি ফুটিয়ে তুলতে পারেন তাহলে 1 পেজের মধ্যেই হয়ে যাবে আশা করি। এখন আসে শর্ট নোট। কিছু আমি কয়েকটা শর্ট নোট দিয়ে রাখছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট শর্ট নোট, যেগুলো যেমন ধরেন বিজনেস কমিউনিকেশন। তো আসে আপনার ওখানে পরীক্ষাতে যে হাউ টু ডেভেলপ বিজনেস কমিউনিকেশন, ঠিক আছে, কিংবা বিজনেস হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন, কিংবা এক্সপ্লেইন বিজনেস কমিউনিকেশন, অনেকভাবে কোশ্চেন হতে পারে। তো আমরা একটু দেখি বিজনেস কমিউনিকেশনটা কি। ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন ইজ এসেনশিয়াল ফর দ্য স্মুথ অপারেশন অফ এনি অর্গানাইজেশন।
আচ্ছা, এটা জাস্ট আমরা এটার গুরুত্বটা দেখলাম প্রথম লাইনে। এখন দেখা যাক কি বলছে। ইট ইনভলভস শেয়ারিং ইনফরমেশন ক্লিয়ারলি বিটুইন এমপ্লয়িজ, ম্যানেজার্স এন্ড ক্লায়েন্টস। পরের লাইনে আমরা এটাকে ডিফাইন করে দিছি যে এটা কি করে, এটা ইনভলভ করে কি কি তথ্য পরিষ্কারভাবে কাদের মধ্যে, এমপ্লয়ি, ম্যানেজার কিংবা ক্লায়েন্টের মধ্যে তথ্য আদান প্রদানটা ইনক্লুড করে। গুড কমিউনিকেশন রিডিউসেস মিসআন্ডারস্ট্যান্ডিং, increases efficiency and helps build strong professional relationship. তাহলে গুড, আমরা পরবর্তীতে বিজনেস কমিউনিকেশনটার ইউজফুলনেসটা কি সেগুলো দেখতেছি। তারপরে ইন মডার্ন ওয়ার্ক প্লেসেস কমিউনিকেশন অকার্স থ্রু ইমেইলস, মিটিংস, রিপোর্টস অ্যান্ড ডিজিটাল প্ল্যাটফর্ম। দেখেন আমরা কিন্তু এখানে যেহেতু আমাদের একটা টেকনিক্যাল ওয়ার্ল্ডে আমরা বাস করতেছি, আমরা প্রযুক্তি নির্ভর, তো এখানে মডার্ন বিষয়গুলা, আধুনিক কায়নের যে বিষয়গুলো সেগুলোর সঙ্গে বিজনেস কমিউনিকেশনের যে একটা সম্পর্ক সেটা তুলে ধরা হয়েছে। এমপ্লয়িজ মাস্ট ইউজ পোলাইট ল্যাঙ্গুয়েজ, মেইনটেইন এ প্রফেশনাল টোন অ্যান্ড লিসেন কেয়ারফুল টু আদার্স। অর্থাৎ এগুলো কিন্তু কমিউনিকেশন। আমরা একটু আগে দেখলাম কমিউনিকেশন কি হইতে পারে, কমিউনিকেশন হইতে পারে ফোনেও হইতে পারে, ডিরেক্ট কমিউনিকেশন বা ফেস টু ফেস কমিউনিকেশনও হইতে পারে। হোয়েন কমিউনিকেশন ইজ ওপেন অ্যান্ড রেসপেক্টফুল, টিম ওয়ার্ক ইমপ্রুভ। অর্থাৎ দেখেন একটা কমিউনিকেশনটার সুফলটা কি হইতে পারে, টিম ওয়ার্ক ইমপ্রুভ করে, প্রবলেমস আর সলভড মোর কুইকলি, সমস্যাগুলো দ্রুত সমাধান হয়ে যায়। দেয়ারফর মাস্টারিং বিজনেস কমিউনিকেশন স্কিল ইজ ইম্পর্টেন্ট ফর ক্যারিয়ার সাকসেস। অর্থাৎ সবশেষে বিজনেস কমিউনিকেশনের যে আপনার ক্যারিয়ারের যে সফলতার জন্য গুরুত্বপূর্ণ, এটাকে আমরা কি বলে জবনিকা বা উপসংহার হিসেবে টেনে দিছি। তো এটা একদম সুন্দর 2 মার্ক পাওয়ার জন্য একটা ইফেক্টিভ একটা নোট বলা চলে। দেন আসি হচ্ছে আমরা অফিস এটিকুইট, অর্থাৎ অফিসের শিষ্টাচার। অফিস এটিকুইট রিফার্স টু দ্য পোলাইট অ্যান্ড প্রফেশনাল বিহেভিয়ার এক্সপেক্টেড ইন দ্য ওয়ার্ক প্লেস। অর্থাৎ কর্মক্ষেত্রে যে আপনার আচরণ বা আপনার যে প্রফেশনাল কিছু বিষয় কাজ করে সেগুলো ফুটিয়ে তোলা আপনার আচরণের মাধ্যমে, সেটা হচ্ছে অফিস এটিকুইট। ইট ইনক্লুডস গ্রিটিং কলিগস, অ্যারাইভিং অন টাইম। এই যে একটু আগে দেখলাম অফিস কার্টেসি বললাম না আমি, দেখেন এগুলো কিন্তু এখানকার মধ্যে চলে আসছে। গ্রিটিং কলিগস, অ্যারাইভিং অন টাইম, ইউজিং রেসপেক্টফুল ল্যাঙ্গুয়েজ। এমপ্লয়িজ শুড কিপ দেয়ার ওয়ার্ক স্টেশন ক্লিন অ্যান্ড অ্যাভয়েড লাউড কনভারসেশন ইন শেয়ার্ড এরিয়াস। মোবাইল ফোনস মাস্ট বি ইউজড কোয়াইটলি অ্যান্ড পার্সোনাল কল শুড বি মিনিমাইজড। তো আমি একটা কাজ করছি, তো অফিস এটিকুইটের যে বিষয়গুলো যে আমি আপনাকে বললাম না, যে যেগুলো 2-1 লাইনে আপনি ব্যাখ্যা করতে পারেন যদি পার্ট সিতে আসে, যেমন মোবাইল ডিভাইস এটিকুইটির কথা, তো সেটা দেখেন এখানে কিন্তু 2-1 লাইন করে দেওয়া হয়েছে যে মোবাইল ফোনস মাস্ট বি ইউজড, যাতে আপনারা এখান থেকেও সেগুলো কপি। আমি ক্লিয়ার? আমি কি বুঝতে পারলাম? ওকে, দেন আসি হচ্ছে কাস্টমার সার্ভিস। তো কাস্টমার সার্ভিস, যেহেতু বিজনেস ইংলিশ আপনাদের সাবজেক্ট টপিকটা হচ্ছে বিজনেস ইংলিশ হবে আপনাদের, ঠিক আছে, বা যাকে বলে হচ্ছে ইংলিশ ফর ফাইন আর্টস। এখন দেখেন কাস্টমার সার্ভিসটা কিভাবে আপনার এখানে কাজ করে। কাস্টমার সার্ভিস প্লেস এ ভাইটাল রোল ইন বিল্ডিং এ কোম্পানিজ রেপুটেশন। তো আপনার কাছে এটা প্রশ্ন আসতে পারে, যেমন গতবার আসছে, অ্যাজ এ প্রফেশনাল হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ টাইম। একজন প্রফেশনাল কর্মী হিসেবে আপনার কাছে টাইমের গুরুত্বটা কি। তো এটা আসতে পারে যে অ্যাজ এ প্রফেশনাল হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ কাস্টমার সার্ভিস। তো কাস্টমার সার্ভিস প্লেস এ ভাইটাল রোল ইন বিল্ডিং এ কোম্পানিজ রেপুটেশন। ইট ইনভলভস অ্যাসিস্টিং কাস্টমার, অর্থাৎ এটা কি ইনভলভ করে, কাস্টমারদেরকে সহযোগিতা করা, অ্যান্সারিং দেয়ার কোশ্চেন, তাদের প্রশ্নের উত্তর দেওয়া, এন্ড ইনশিওরিং দে আর স্যাটিসফাইড উইথ দ্য প্রোডাক্টস। অর্থাৎ তারা যে সেবা বা প্রোডাক্ট পাচ্ছে সেটার সাথে তারা যাতে সন্তুষ্ট হয় এই বিষয়টা নিশ্চিত করা। তো এমপ্লয়িজ মাস্ট লিসেন কেয়ারফুলি টু কাস্টমার কনসার্ন। অর্থাৎ এমপ্লয়িকে কি করতে হবে, অবশ্যই কাস্টমারদের কনসার্নটা বা সমস্যাটা শুনতে হবে, রেসপন্ড পোলাইটলি। আমাদেরকে কি করতে হবে, পোলাইটলি রেসপন্ড করতে হবে। দেখেন আমরা অনেক সময় কিন্তু যে কাস্টমার কেয়ারে ফোন দেই না, বিভিন্ন অফিসে সিম কোম্পানিতে বলেন কিংবা বিভিন্ন কোম্পানিতে বলেন, রেস্টুরেন্টে বা অর্ডার বলেন, কিংবা হোটেলে যেমন ফুড পানাতে অর্ডার দেয় বা কলে কথা বলে অর্ডার করা হয়, দেখবেন
তারা খুব সুন্দর করে, আপনি যতই রাগান্বিত থাকেন না কেন, আপনাকে কিন্তু রেসপন্স করে কিভাবে, আপনাকে রেসপন্ড করার সময় খুবই তার নম্র ভদ্র ভাবে। তো মাঝখানে যে একটা কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে ওই যে একটা মুরব্বী কাস্টমার কেয়ারে কল দিছে, তো ওনার টাকা কেটে নেয় এমনি এমনি। এটা নিয়ে একজন মহিলা এমপ্লয়ের সাথে তার তর্ক বিতর্ক চলতেছে। এই কল রেকর্ডটা কি আপনারা শুনছেন? যাই হোক, শুনিনি। তো দেখা যাচ্ছে যে মুরব্বী অনেক রেগে রেগে কথা বলতেছে যে কেন আপনারা আমার টাকা কেটে নিচ্ছেন, কেন কাটবেন, আমি কি দোষ করছি, মানে একটু কম বোঝে আর কি, বয়স্ক মুরব্বী। তো যাই হোক, কিন্তু ওখান থেকে যে রেসপন্সটা আসতেছে সেটা কিন্তু ছিল খুবই পোলাইট। তো দ্যাট ইজ কল্ড হচ্ছে কি কাস্টমার সার্ভিস। কাস্টমারকে আপনাকে যতই কি হোক, তারা ডিস্টার্ব থাকুক, তাকে রেসপন্ড করতে হবে পোলাইটলি। এ পজিটিভ অ্যাটিটিউড হেল্পস কাস্টমার্স ফিল ভ্যালুড অ্যান্ড রেসপেক্টেড। যখন আপনি কি করবেন, একটা পজিটিভ আচরণ করবেন তার সাথে, এটা কাস্টমারকে কি ফিল করাবে, সম্মানিত ফিল করাবে, তাকে আপনি মূল্যায়ন করতেছেন বা তাকে মূল্য দিচ্ছেন এরকম ফিল করাবে। গুড কাস্টমার সার্ভিস ক্যান টার্ন এ ওয়ান টাইম বায়ার। এই যে আমরা এখানে একটা আর্টিকেল পেয়ে গেছি, এ ওয়ান টাইম, ও দিয়ে শুরু হয়েছে বাট এখানে এ ইউজ হয়েছে। তো গুড কাস্টমার সার্ভিস ক্যান টার্ন এ ওয়ান টাইম বায়ার ইনটু এ লয়াল কাস্টমার। অর্থাৎ আপনি যদি কাস্টমারকে সেরকম সার্ভিস দেন, নট অনলি বাই প্রোডাক্টস বাট অলসো ইউর বিহেভিয়ার, অলসো ইউর উইথ ইউর রেসপন্স, তারা কি করবে, আপনি দেখবেন যে আপনার তাদের ব্যবহারে আপনি তাদের কি করে যাবেন, তাদের একজন লয়াল কাস্টমার হয়ে যাবেন। হুইচ ইনক্রিজেস সেলস অ্যান্ড গ্রোথ। Even when a customer is upset, staff should remain calm and offer solution. Excellent customer service gives a company a competitive advantage in the market. এটা খুবই ইম্পর্টেন্ট। এই নোটগুলা এখানে কয়েকটা আমি খুব অল্প পরিমাণ নোট দিয়ে রাখছি আপনাদের, আপনারা কাইন্ডলি সবাই একটু করে পড়ার চেষ্টা করবেন। টাইম ম্যানেজমেন্টটা আমি বললাম একটু আগে, যদিও বা গতবার আসছে, এবার নট মাচ ইম্পর্টেন্ট, তারপরে আপনারা দেখে নিন টাইম ম্যানেজমেন্টের বিষয়টা। টিম ওয়ার্ক ইন দ্য ওয়ার্কপ্লেস, ওয়ার্কপ্লেসের টিম ওয়ার্কের গুরুত্বটা কি, অর্থাৎ আপনি একজন টিম মেম্বার হলে সেই ক্ষেত্রে কিভাবে কাজ করতে হবে, সেই ক্ষেত্রে কিভাবে আপনাকে অ্যাপ্রোচ করতে হবে, সেই বিষয়গুলো এখানে আসছে। যেমন ইন বিজনেস টিম ওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট কম্বাইন্স ডিফারেন্ট স্কিলস, আইডিয়াস অ্যান্ড স্ট্রেংথ। অর্থাৎ একটা টিমে যখন কাজ করবেন তখন অনেকটা একটা গ্রুপের মধ্যে ইনক্লুডেড সব ব্যক্তির ভিন্ন ভিন্ন স্কিল থাকবে, ভিন্ন ভিন্ন আইডিয়া থাকবে, ভিন্ন ভিন্ন স্ট্রেংথ থাকবে। তো সবাইকে সমানভাবে রেসপেক্ট করতে হবে অ্যাজ এ টিম মেম্বার, তখনই সেই টিমের কাজটা কি হবে, সাফল্যমণ্ডিত হবে। When employees collaborate, tasks are completed faster and with better result. অর্থাৎ কোলাবোরেট টাস্ক কি করবে, যখন এমপ্লয়িরা কি করে, কোলাবোরেট করে, একে অপরকে সহযোগিতা করে, কাজটা কি হয়, খুবই ফাস্টার, তুলনামূলকভাবে দ্রুত এবং বেটার রেজাল্ট নিয়ে সেটা শেষ হয়। দেন কি কনফ্লিক্টস মে অকার, মাঝে মাঝে কি হইতে পারে, টিমের মধ্যে মনোমালিন্য বা দ্বিমত তৈরি হইতেই পারে। সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে সমাধান করতে হবে কিসের মাধ্যমে, থ্রু ডিসকাশন এন্ড কোঅপারেশন, আলোচনা এবং সহযোগিতার মাধ্যমে সেটা সমাধান করতে হবে। ইফেক্টিভ টিমস আর মোর ক্রিয়েটিভ এন্ড প্রোডাক্টিভ হুইচ হেল্পস দ্য অর্গানাইজেশন গ্রো, যেটা কি করবে, একটা সংগঠন বা একটা কোম্পানিকে গ্রো করতে সাহায্য করবে। টিম ওয়ার্ক অলসো বিল্ডস ট্রাস্ট অ্যামং কলিগস এন্ড ক্রিয়েটস এ পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট। টিম ওয়ার্ক কি করবে, কলিগদের মাঝে একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করবে, কর্ম পরিবেশটাকে কি করবে, পজিটিভ ইতিবাচক করে তুলবে। কলিগদের মধ্যে একটা বিশ্বাসের একটা কি করবে, স্তম্ভ নির্মাণ করবে। আচ্ছা, এখন আসি লিডারশিপ কোয়ালিটিস। লিডারশিপ কোয়ালিটিসটা কি, লিডারশিপ কোয়ালিটিস কেন ইম্পর্টেন্ট, তো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ লিডারশিপ, বা হোয়াট ইজ লিডারশিপ কোয়ালিটিস, কিংবা ইম্পর্টেন্স অফ লিডারশিপ কোয়ালিটিস, অনেকভাবেই কোশ্চেনটা হইতে পারে। তো দেখি আমরা নেতৃত্বের কি কি গুণাবলী দরকার। এটা অনেক সময় ভাইভাতেও কোশ্চেন করা হয় যে নেতৃত্ব, একজন আপনি টিমে কাজ করতেছেন, সেই ক্ষেত্রে আপনি যদি লিডার হন সেই ক্ষেত্রে কি কি কোয়ালিটি দরকার হয়। গুড লিডারশিপ ইজ এসেনশিয়াল ফর গাইডিং এ টিম টুয়ার্ড সাকসেস। অর্থাৎ একটা ভালো নেতৃত্ব কি করে, একটা টিমকে সাকসেসের দিকে নিয়ে যায়। এ স্ট্রং লিডার মোটিভেটস এমপ্লয়িজ, কমিউনিকেটস গোলস ক্লিয়ারলি and sets a positive example। অর্থাৎ একজন শক্তিশালী নেতা কি করবে, তার এমপ্লয়ীদেরকে মোটিভেট করবে,
তারপর কমিউনিকেটস গোলস ক্লিয়ারলি, লক্ষ্য বা উদ্দেশ্যটা কি করবে স্পষ্টীকরণ করবে। সেটস এ পজিটিভ এক্সাম্পল, সবসময় ইতিবাচক উদাহরণ টানবে। লিডার্স মাস্ট মেক ফেয়ার ডিসিশন, লিসেন টু আদার্স অপিনিয়নস এন্ড সলভ প্রবলেমস ইফেক্টিভলি। দেখেন একজন লিডার হইলেও কি করা হয়, তাকে কি করতে হবে, ফেয়ার ডিসিশন নিতে হবে। সে যদি পার্শিয়াল ডিসিশন নেয় কিংবা ওয়ান সাইডেড ডিসিশন নেয় কিংবা অন্যের মতামতকে গুরুত্ব না দেয়, তাহলে কিন্তু সেই কাজটা কখনোই ইফেক্টিভ হবে না। ঠিক আছে, দে এনকারেজ টিম ওয়ার্ক অ্যান্ড হেল্প এমপ্লয়িজ ডেভেলপ দেয়ার স্কিলস। তারা কি করবে, তারা টিম ওয়ার্ককে এনকারেজ করবে এবং প্রত্যেকটা এমপ্লয়িকে তারা তাদের দক্ষতা বাড়াতে, দক্ষতা ইমপ্রুভ করতে সাহায্য করবে। অনেস্টি, confidence and responsibility are important leadership qualities. and কি সততা, আত্মবিশ্বাস এবং দায়িত্ব বা কর্তব্যপরায়ণতা হচ্ছে কি লিডারশিপের ইম্পর্টেন্ট কোয়ালিটিস। এ গুড লিডার অলসো accepts mistakes and learns from them. তো আমাদের মধ্যে একটা ইগোইজম কাজ করে, সেটা হচ্ছে কি যে আমি নেতা, আমি ভুল করতে পারি না। সেটা আমাদের সামাজিক ক্ষেত্রে বলেন, পারিবারিক ক্ষেত্রে বলেন বা রাজনৈতিক ক্ষেত্রে বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রেও বলেন, যে তারা যে সিদ্ধান্ত নিবে সেটাই সঠিক, তারা ভুল করতেই পারে না। এই কারণেই কিন্তু পুরো বিশ্ব জুড়ে এত সমস্যা। সবাই যদি নিজেদের ভুলটাকে একসেপ্ট করে নিত বা নিজেদেরকে সমালোচিত হইতে দিত, সেই ক্ষেত্রে এত সমস্যা থাকতো না পৃথিবীতে। তো এই গুড লিডার কি করবে, অবশ্যই ভুলকে একসেপ্ট করবে এবং অন্যের কাছ থেকে শিখবে। সেটা হইতে পারে তাদের জুনিয়র বা সুপিরিয়র, যার কাছ মানে সবার কাছ থেকে সে শেখার একটা মনোভাব রাখবে। যেমন আমি আপনাদেরকে মাঝে মাঝেই বলি যে আপনাদের কাছ থেকে আমার কিন্তু অনেক শেখার আছে। আমি আপনাদেরকে এখানে হয়তো একটা ইনস্ট্রাকশন দিচ্ছি অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর, তাই বলে এমন না যে আমি সর্বজান্তা শমশের। এখানে যে অলিফা আছেন, শারমিন আছেন, সুবীর সরকার আছেন, সবাই আমাকে শেখাতে পারেন অনেক বিষয়ে। দেন আসি ওয়ার্কপ্লেস এথিক্স। ওয়ার্কপ্লেস এথিক্সটা কি, কর্মক্ষেত্রের নৈতিকতা। কর্মক্ষেত্রের নৈতিকতাটা কি জিনিস, মোরাল প্রিন্সিপালস ইন প্রফেশনাল লাইফ। অর্থাৎ প্রিন্সিপাল বলতে বুঝি হচ্ছে আমরা মূলনীতি বা নীতি, আর মোরাল মানে হচ্ছে নৈতিক নীতি। কোথায় নৈতিক নীতি, প্রফেশনাল লাইফে, কর্মজীবনে হচ্ছে আপনার নৈতিক নীতিটাকে নৈতিক নীতি বা নৈতিক মূলনীতি অনুসরণ করায়, সেটাকে বলা হয় হচ্ছে এথিক্স। এথিক্স মানে হচ্ছে নৈতিকতা, প্রিন্সিপালস মানে হচ্ছে মূলনীতিও বলতে পারি আমরা, নীতিও বলতে পারি। তো এথিক্স হচ্ছে কি, অনেস্টি, ফেয়ারনেস, রেসপেক্ট, রেসপন্সিবিলিটি। অর্থাৎ যে বিষয়গুলা অন্যায় বা আনফেয়ার, সেগুলো অ্যাভয়েড করাই হচ্ছে নৈতিকতা। অনৈতিক জিনিসগুলা যেগুলো আমাদের নীতি বিরুদ্ধ, যেমন হইতে পারে একটা কথাও হইতে পারে, আমার কোনো কথা কাউকে হার্ট করতেছে, সেই কথাটাকে আমার অ্যাভয়েড করা উচিত। এই ঔচিত্যবোধ যখন আমার মধ্যে জাগতেছে, দ্যাট ইজ কল্ড মাই এথিক্স। আমি কি পরিষ্কার বুঝাইতে পারলাম? হ্যাঁ স্যার। ওকে, দ্য এথিক্যাল এমপ্লয়িজ ডু নট মিসইউজ কোম্পানি রিসোর্সেস। তো দেখেন একজন নৈতিক কর্মী কখনোই কোম্পানির রিসোর্সকে মিসইউজ বা অ্যাবিউজ করবে না, এবং কি করবে না, শেয়ার কনফিডেন্সিয়াল ইনফরমেশন, এবং শেয়ার করবে না, কি শেয়ার করবে না, কনফিডেন্সিয়াল ইনফরমেশন। দে ট্রিট কলিগ ইকুয়ালি অ্যান্ড অ্যাভয়েড ডিসক্রিমিনেশন। তারা প্রত্যেকটা কর্মীকেই, সেটা বস হোক বা জুনিয়র হোক, সিনিয়র হোক, সবাইকে কি করবে, সহকর্মীকে সমানভাবে ট্রিট করবে এবং বৈষম্য কি করবে, তাদের মধ্যে কোনো বৈষম্য করবে না। আমরা দেখি অনেক সময়, বিশেষ করে এটা প্রাইভেট কোম্পানিগুলোতে হয়, বসকে খুব তেল মারা হয়, তেল মারতে মারতে অন্য কলিগদের সম্পর্কে কি করা হয়, তার সমালোচনা করা হয়, অন্য কলিগদের বিষয়ে তাকে বিষিয়ে তোলা হয়। যে বিষয়গুলো আসলে আমরা হয়তো ভাবি যে আপাত দৃষ্টিতে আমার জন্য এটা ভালো হচ্ছে, বাট আলটিমেটলি যারা বস বা যারা লিডার তারা বোঝে যে কে তেল মারতেছে বা কে তেল মারতেছে না, কেন সমালোচনা করতেছে বা কেন সমালোচনা করতেছে না। সো এগুলো অ্যাজ এ ওয়ার্কার, অ্যাজ এন এমপ্লয়ি আমাদের অ্যাভয়েড করতে হবে। When employees are
অ্যাক্ট এথিক্যালি, ট্রাস্ট ইনক্রিজেস অ্যান্ড রিলেশনশিপ ইমপ্রুভ। কি করে? যখন একজন এমপ্লয়ি ইথিক্যালি সবকিছু ট্রিট করে, অ্যাপ্রোচ করে, সেটা কি করে? বিশ্বাস বৃদ্ধি করে, সম্পর্ককে উন্নত করে। অর্গানাইজেশন উইথ স্ট্রং এথিক্স গেইন এ গুড রেপুটেশন। অর্থাৎ যে অর্গানাইজেশনের, যে সংগঠনের স্ট্রং এথিক্স আছে, শক্তিশালী নৈতিক বোধ আছে, নীতিবোধ আছে, তাদের কি থাকে? গুড রেপুটেশন থাকে। যেমন আমরা কয়েকটা উদাহরণ দিতে পারি, যেমন রেড ক্রস আছে, তারপরে হচ্ছে টিআইবি, তারপরে হচ্ছে ওই যে WHO, ইউনিসেফ। ইউনিসেফ, তারপরে হচ্ছে ইউনিফেম, UNFCCC, তারপরে হচ্ছে ইউনেপ, মানে বিভিন্ন সংগঠন আছে যেগুলো দেখবেন রেপুটেশন খুব ভালো। কয়েকদিন আগে আমরা দেখলাম ওই যে ফ্লোটিলা সমুদ, তো এদের একটা গুড রেপুটেশন। কেন রেপুটেশন? তাদের এথিক্সটা কি দেখেন কত স্ট্রং, যে ইসরায়েলরা কি করতেছে, তাদের সমুদ্রপথে একদম বাধাগ্রস্ত করে রাখছে, কিন্তু তাদের নৈতিকতা বলতেছে যে ওখানে ফিলিস্তিনিরা অভুক্ত অবস্থায় আছে, তাদের নৈতিকতা তাদেরকে প্ররোচিত করতেছে সেখানে যাইতে হবে অ্যাট এনি কস্ট। যার কারণে তাদের কি হয়েছে? পুরো বিশ্ব জুড়ে একটা গুড রেপুটেশন ক্রিয়েট হয়েছে। এবং এটাতে কি করতেছে? তারা বিভিন্ন ইনভেস্টর পাচ্ছে, কাস্টমার পাচ্ছে। ঠিক আছে? তো একজন মানুষ হিসেবেও যখন আপনি নীতিবান হবেন, নৈতিকতা থাকবে আপনার মধ্যে, তখন কিন্তু সবাই আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে। And unethical behavior such as lying or stealing or harms both the company and employees কি করে? কোম্পানি এবং এমপ্লয় সবাইকে কি করে? হার্ম করে, ক্ষতিগ্রস্ত করে। Therefore maintaining ethical conduct is essential for long term success in any business. অর্থাৎ নৈতিক আচরণটা কি? লং টার্ম সাকসেসের জন্য। তো এখন আপনি হয়তো বলতে পারেন, স্যার বাস্তবতা তো ভিন্ন, ভালো মানুষের তো দাম নাই। এটা আমরা সবাই বুঝি যে বাস্তবতা অনেকটাই ভিন্ন, কিন্তু দেখেন যখন আমরা লং টার্ম একটা বিষয় পরিকল্পনা করব, আপনার নৈতিকতা, আপনার অনেস্টি, ফলাফল বা ফল কিন্তু আপনি পাবেন। ওই যে কি যেন একটা কথা আছে না, যে মানুষ ভালো কর্ম করুক কিংবা খারাপ কর্ম করুক, সে তার ফল অবশ্যই পাবে। বিষয়টা এরকম। আপনি কাউকে হার্ট করতেছেন, সে ফলও পাবেন। আপনি কাউকে রেসপেক্ট করতেছেন, সে ফলও পাবেন। আপনি কাউকে সাহায্য করতেছেন, সে ফলও পাবেন। আপনি কাউকে ক্ষতিগ্রস্ত করতেছেন, সেই ফলও পাবেন। তো এথিক্যাল কন্ডাক্টটা কি? এসেনশিয়াল ফর লং টার্ম সাকসেস, দীর্ঘ একটা সফলতার জন্য। সেটা হোক, এখানে বিজনেস যেহেতু আমরা আলোচনা করছি, সেটা বিজনেস হোক, পার্সোনাল লাইফ হোক, যে কোনো বিষয়ে কি করে? লং টার্ম, দীর্ঘ একটা সফলতার পথকে সুমসৃণ করে। হ্যাঁ, খুবই প্রয়োজন এটা, এথিক্সটা। এখন আসি আমাদের লাস্ট ওয়ান। আচ্ছা, কারো স্পিকার কি অন আছে? বাপুল হামরম কে? বাপুল হামরম না হেমরম? বাপুল হামরম না হেমরম? বাপুল, হ্যাঁ ধন্যবাদ। তো লাস্ট ওয়ান হচ্ছে ইম্পর্টেন্স অফ টেকনোলজি ইন বিজনেস। এটা আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট, এটা দেখবেন আপনারা। আমি আপনাদেরকে, আপনারা যেহেতু অনেকেই কর্মজীবী, গৃহিণী, অনেকের বাচ্চা আছে, অনেকেই কর্মক্ষেত্রে ব্যস্ত থাকেন, আমি সবসময় চেষ্টা করি, আমার আগের স্টুডেন্টরাও জানে এটা, যে আমি সবসময় শর্ট বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সংক্ষিপ্তভাবে, কিন্তু সেগুলোর ইম্প্যাক্ট যাতে হয় অনেক বড় কিছু। এই শর্ট বিষয়ের মধ্যে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করি। তো এখানে 8টা নোট দিছি, এই 8টা নোট যদি কেউ সুন্দরভাবে পড়ে, 8 দুগুণে 16টা নোট লিখতে পারবে, বা 16টা শর্ট কোশ্চেন লিখতে পারবে, এরকম এর মধ্যে ম্যাটেরিয়াল দেওয়া আছে। আই হোপ। ইম্পর্টেন্স অফ টেকনোলজি ইন বিজনেস। তো টেকনোলজি প্লেস এ মেজর রোল ইন মডার্ন বিজনেস অপারেশন। প্রযুক্তি কি বর্তমানে বিজনেস অপারেশনের ক্ষেত্রে একটা কি মুখ্য ভূমিকা পালন করে। কোম্পানিজ ইউজ কম্পিউটার, সফটওয়্যার and digital tools to improve efficiency in communication. অর্থাৎ কোম্পানির কি এফিসিয়েন্সি, দক্ষতা এবং কমিউনিকেশন বৃদ্ধির জন্য কি করে? কম্পিউটার, সফটওয়্যার এবং ডিজিটাল যে বিষয়গুলা, ডিজিটাল টুলগুলা
ইউজ করে থাকে। অনলাইন প্ল্যাটফর্ম হেল্প রিচ কাস্টমার ওয়ার্ল্ড ওয়াইড, যেমন অনলাইনের মাধ্যমে আমরা বিশ্বের যে কোনো দেশ থেকে যে কোনো কিছু অর্ডার করতে পারি, কিনতে পারি। মেকিং বিজনেস ফাস্টার, বিজনেস ব্যবসাকে দ্রুত করতেছে, ত্বরান্বিত করতেছে, মোর কনভেনিয়েন্ট এবং বেশি সুবিধাজনক করতেছে। টেকনোলজি অলসো সাপোর্টস ডাটা ম্যানেজমেন্ট, প্রযুক্তি করতেছে কি ডাটা বা তথ্য ব্যবস্থাপনা সহযোগিতা করতেছে, ডিসিশন মেকিং এ অনেক সময় সহযোগিতা করতেছে। এমপ্লয়িজ ইউজ ইমেইল, ভিডিও মিটিংস এন্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস টু ওয়ার্ক মোর ইফেক্টিভলি। অর্থাৎ টেকনোলজির এত ইউজেস বর্তমান ওয়ার্ল্ডে, যেগুলো লিখলে 2, 4, 5 পৃষ্ঠা পর্যন্ত লেখা যাবে উইথাউট স্টপিং ইউর পেন। কিন্তু এত তো আসলে প্রয়োজন নেই। 2 মার্কের জন্য আমরা ইফেক্টিভ অল্প কিছু কথার মধ্যে যদি অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব। তো ওভারঅল টেকনোলজি ইনক্রিজেস প্রোডাক্টিভিটি, রিডিউসেস কস্ট এন্ড হেল্পস বিজনেস স্টে কম্পিটিটিভ ইন দ্য গ্লোবাল মার্কেট। বৈশ্বিক মার্কেটে ব্যবসাকে প্রতিযোগিতাশীল করে রাখার জন্য, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এবং খরচ কমাতে কি করে প্রযুক্তি আমাদেরকে সহযোগিতা করে। তো এই ছিল আমাদের শর্ট নোটস গুলা, খুবই ইম্পর্টেন্ট 8টা, জাস্ট 8টা। প্লিজ কাইন্ডলি আপনারা 8টা নোট একটু ভালো করে দেখবেন। আই হোপ যে এখান থেকে একটা তো আসবেই, 2টাও আসতে পারে এই অল্প কিছু বিষয়ের মধ্যেই। 2টা এভাবেও আসতে পারে, আবার এখানকার ভেতরের কথা থেকেও কিছু কিছু বিষয় থাকে যেগুলো আপনি আপনার আনসার শিটে পারফর্ম করতে পারবেন। ঠিক আছে? তো আশা করি এগুলো আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। সবাই দয়া করে ব্যস্ততার আড়ালে, ব্যস্ততার ফাঁকে বিষয়গুলো দেখে নেবেন। ইম্পর্টেন্স অফ টেকনোলজি ইন বিজনেস, ওয়ার্কপ্লেস এথিক্স, লিডারশিপ কোয়ালিটিস, টিমওয়ার্ক ইন দ্য ওয়ার্কপ্লেস, টাইম ম্যানেজমেন্ট, কাস্টমার সার্ভিস, অফিস এটিকেটি, বিজনেস কমিউনিকেশন। সবাই কি 8টা বুঝতে পারছেন সুন্দর করে? রুমানা বুঝতে পারেন না আপনি? স্যার আমি জানতে চাচ্ছিলাম যে এটার মার্ক কত আসবে আর কি, এই জন্য ইয়া দিয়ে আসছে। আচ্ছা, এটার মার্ক এটা আমি বলছি যে পার্ট বি তে থাকবে। তো পার্ট বি তে থাকে হচ্ছে বেসিক্যালি 4টা কোশ্চেন, 4 দুগুণ 8 করে থাকে। তো 2 মার্কের জন্য এটা আপনাকে একটা নোট লিখতে হতে পারে। গতবার আসছে টাইম ম্যানেজমেন্টের গুরুত্ব, তার আগের বার আসছিল অফিস এটিকেটি। তো আমি সবগুলা ইনক্লুড করে আপনাদের জন্য নতুন করে আবার 8টা নোট বানানো হয়েছে, যেগুলো আপনাদের সবকিছুই কভার করবে আশা করি। ঠিক আছে? জি ওকে, ধন্যবাদ সবাইকে। এখন আমরা প্রিভিয়াস কিছু ক্লাসের বিষয়গুলা শর্ট টাইমের মধ্যে একটু আলোচনা করে নিব, যেহেতু আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। আমরা সর্বোচ্চ হয়তো বা 1টা কিংবা 2টা ক্লাস পেতে পারি। তো 1 বা 2 ক্লাসে সব আলোচনা রিভিশন করা সম্ভব হবে না। তো আমরা একটু কয়েকটা বিষয় যেগুলো জানা দরকার সেগুলো নিয়ে আলোচনা করব। ফর এক্সাম্পল সেন্টেন্স। সেন্টেন্সটা কি? গ্রুপ অফ ওয়ার্ড, একটি বা একাধিক শব্দের সমষ্টি, যেগুলো কি করে একটা সাবজেক্ট এবং প্রেডিকেটকে ইনক্লুড করে ডিসিপ্লিন সহ মনের ভাব প্রকাশ করে। তো সেন্টেন্স বেসিক্যালি 5 ধরনের হয়: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যে কোনো কিছু কি করা, বর্ণনা করা বা বিবৃতি করে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হচ্ছে কি যে সেন্টেন্সটা প্রশ্ন করে। ইম্পারেটিভ সেন্টেন্স থেকে আপনাদের একটা কোশ্চেন আসবেই। ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু আদেশ, নিষেধ বা অনুরোধ করা হয়। অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে দোয়া, প্রার্থনা বা ইচ্ছা বা আকাঙ্ক্ষামূলক। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে বিস্ময় বা আবেগ সূচক বাক্য। ঠিক আছে? দেন কামস দ্য ডায়লগ। বিজনেস ডায়লগে আপনার এগুলো জাস্ট আমি আলোচনা করে দিছিলাম, এবং ডায়লগটা কিভাবে লিখতে হয় সেখানে বলেছি। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে ম্যানেজার এবং এমপ্লয়ের মধ্যে ডেডলাইন সম্পর্কে একটা ডায়লগ। তো সুন্দর করে ফর্মাল ডায়লগ গুলো সেইভাবে লিখবেন, ফর্মালিটি মেনটেন করতে হবে। সবসময় লেন্থ বেশি বড় করার দরকার নেই। যদি পার্ট সি তে আসে ডায়লগটা, আপনার 2 পেজ লিখবেন, অর্থাৎ 1 পাতা। এক পাতা বলতে 2 পেজ, এপিট ওপিট, মোর দেন এনাফ। অনেকে দেখি যে ডায়লগ বড় করতে করতে 4 পেজ পর্যন্ত নিয়ে যায়। জাস্ট এগুলো স্টুপিডিটি। হ্যাঁ, এগুলো ডায়লগ এত বড় হয় না, কখনোই হয় না।
কনসাইজ করবেন, লেখাটাকে কনসাইজ করবেন, কিন্তু ক্রিয়েটিভ করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যদি ডায়লগের ইনস্ট্রাকশন যেটা লিখতে বলতেছে ওখানে যদি আপনার নাম উল্লেখ করা হয়, যে সাপোজ ইউ আর অমুক, তাহলে সেই নাম দিয়েই ডায়লগ লিখতে হবে। তো গতবার দেখলাম ডায়লগ আসছে ইউ অ্যান্ড এ কোম্পানি ওনার, তো কোম্পানি ওনার যেহেতু নাম নেই, তো আমরা ওখানে প্রথমে লিখতে পারতাম যে আই মাই সেলফ উমুক, কোম্পানি ওনার হচ্ছে উমুক, বা দুইজনের নাম দিয়ে আপনি ডায়লগ লিখতে পারেন। আর অনেকে সেটা না লিখে লিখতেছে, অনেকে লিখতেছে আই, অনেকে লিখতেছে রহিম, অনেকে লিখছে করিম। এবং রহিম আর করিমটা কে, কোনটা আপনি, কোনটা কোম্পানি ওনার, আমি কি জানি না। তো এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। যদি নাম লিখতে বলে সেই ক্ষেত্রে নাম লিখবেন, আর যদি নাম লিখতে না বলে সেই ক্ষেত্রে ডায়লগ শুরু করার আগে শর্টকাটে সেটা লিখে নেবেন যে there is a dialogue between myself and a company owner written below। ঠিক আছে, তো ফর্মাল টোন মেনটেন করতে হবে ডায়লগে। দেন প্যারাগ্রাফ তো আসে, প্রত্যেকবারে আসে, এবারেও আসবে। প্যারাগ্রাফের 3টা পার্ট থাকে, 3টা প্যারাগ্রাফে কখনো প্যারা করবেন না, প্যারাগ্রাফে একদম লাইন বাই লাইন লিখে যাবেন। প্যারাগ্রাফ শব্দের অর্থ হচ্ছে সিঙ্গেল আইডিয়াকে ডিসকাস করা। তো প্যারাগ্রাফে অনেক সময় দেখি অনেকে প্যারা করে লিখতেছে, রচনার মতো, কম্পোজিশনের মতো, তো এটা ফলো করবেন না। প্যারাগ্রাফের নিয়মই হচ্ছে এক প্যারাতে লিখে ফেলবেন, যত বড়ই হোক, 2 পাতা লাগুক 3 পাতা লাগুক, কোনো গ্যাপ রাখা যাবে না, লাইন বাই লাইন লিখতে থাকবেন। তো প্যারাগ্রাফের 3টা পার্ট কি, টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্স, কনক্লুডিং সেন্টেন্স। টপিক সেন্টেন্সটা হচ্ছে মেইন আইডিয়াটাকে ইন্ট্রোডিউস করা, সেটাকে ডিফাইন করা, সেটা সম্পর্কে রিডারকে ধারণা দেওয়া। সাপোর্টিং সেন্টেন্সে থাকবে হচ্ছে, বা ডেভেলপিং সেন্টেন্সে থাকে হচ্ছে এক্সপ্লেইন, গিভ এক্সাম্পলস, প্রোভাইড ডিটেইলস দেওয়া। আর কনক্লুডিং এ আপনি নিজস্ব একটা মতামত দেবেন, বা এই পুরো প্যারাগ্রাফটাকে সামারাইজ করে সেটাকে কিভাবে সাফল্যমণ্ডিত করা যায়, সাকসেস করা যায়, সে বিষয়ে আপনার মতামত, ওপিনিয়ন শেয়ার করতে পারেন। কয়েকটা বিষয় দেখাবো শুধুমাত্র। বিজনেস লেটারটা হচ্ছে একদম ফর্মাল লেটার, সেখানে অবশ্যই সেন্ডার্স ইনফরমেশন থাকবে, কে পাঠাচ্ছে, কার কাটে পাঠাচ্ছে। যেহেতু ফর্মাল যদি বিজনেস লেটার আসে, অবশ্যই কোম্পানির নাম, ডেজিগনেশন, অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার, ডেট, এগুলো অনেকেই লেখে না। তো একটা ফর্মাল লেটার, একটা বিজনেস লেটার লিখতেছেন আপনি, সেখানে যদি আপনি শুধু হাই হ্যালো দিয়ে শুরু করে দেন তাহলে তো সমস্যা। সেখানে কি করতে হবে, আপনার নাম লিখতে হবে, ডেজিগনেশন, কোম্পানির নাম, কার কাছে পাঠাচ্ছেন তার নাম, তার ডেজিগনেশন, সেই কোম্পানির নাম। স্যালুটেশন দিতে হবে, ডিয়ার বা স্যার লিখতে পারেন। সাবজেক্ট দিতে হবে, হ্যাঁ। আর বাদ বাকি ফরম্যাট তো আমরা মোটামুটি জানি। সিগনেচার, অনেকে আবার দেখি সিগনেচার দেয় না, সিগনেচার আর নেম দেয় না, কিংবা এই যে কনক্লুশনে দেয় না, ইয়োর্স ফেইথফুলি। তো ফর্মাল লেটারে এগুলো লিখতে হবে, সিনসিয়ারলি অর ইয়োর্স ফেইথফুলি। এই ছিল লেটার। একটা উদাহরণ দেখি আমরা, দেখেন একদম অ্যাড্রেস দেওয়া হচ্ছে, ইমেল নাম্বার দেওয়া হচ্ছে, ফোন নাম্বার দেওয়া হচ্ছে, তারিখ দেওয়া হচ্ছে, কার কাছে পাঠানো হচ্ছে, তার নাম, তার অ্যাড্রেস, তার ঠিকানা, সাবজেক্টটা কি সেটা, তারপরে যে 2টা প্যারাতে কি করছে, 3টা প্যারাতে লেটারটা শেষ করে সিনসিয়ারলি দিয়ে সিগনেচার দেওয়া হয়েছে এবং আপনার নাম লেখা হয়েছে, পদবি এবং কি কোম্পানির নাম। এইভাবে সুন্দর করে তুলে ধরতে হবে। বিজনেস কমিউনিকেশনের বিষয়টা তো আগেই শর্ট করে আলোচনা করে ফেলছি। তো বিজনেস কমিউনিকেশন কয়েক রকম ভাবে হইতে পারে, সেটা নিয়ে একটু এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছিল প্রথম দিকে, এটা রিপিট করতেছি যা। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। সবাই কি বুঝতে পারছেন ক্লাসের সাবজেক্টিভিটি বা ক্লাসের টপিকগুলো কি আজকে ক্লারিফাইড হয়েছে সবার কাছে? স্যার আজকেরটা পিডিএফ কাইন্ডলি দিয়েন স্যার। জি জি জি, অবশ্যই পিডিএফটা তো অবশ্যই দিব। আর আমি কি আপনাদেরকে সঠিকভাবে বুঝাইতে পারি? জি স্যার। জি স্যার, সবকিছু বুঝতে পারছি, কিন্তু একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। আমাদের জন্য তো কোনো বই নেই, আমি এইসব মানে কোথা থেকে পড়বো? আচ্ছা, আমি আপনাদেরকে একটা হেল্প করতে পারি। আপনারা এই যে পিডিএফ গুলা নিয়ে রাখলেই আপনাদের 90% বিষয় কভার হয়ে যাবে। আর যদি
আরো বেশি জানতে চান তাহলে যে কোনো সবার বাড়িতেই তো মোটামুটি ইংলিশ গ্রামারের বা যে কোনো জবের বই থাকেই ইংলিশের, সেখান থেকে আমার বেছে দেওয়া টপিক গুলান একটু জাস্ট লাইটলি কি বলে আপনি একটা সামারি দেখে যাইতে পারেন। যেমন ধরেন আমি সেন্টেন্স নিয়ে আলোচনা করছি, তো আপনার কাছে যে কোনো গ্রামার সমস্যা নাই, যে কোনো বইতে পাওয়া যাবে, কিন্তু যে রিটেনের হ্যাঁ রিটেনের যে বিষয়গুলা আমি যে টপিক গুলো দিচ্ছি সেগুলো তো বড় ফাইলগুলো তো পিডিএফ পেয়ে যাবেন, গত ক্লাসের গুলো পিডিএফ পাঠানো হয়েছে। আজকে আবার আমি সবগুলো পাঠিয়ে দিব, আজকে আমি সবগুলো আবার দিয়ে দিব। প্লাস হচ্ছে আগের ক্লাসগুলোর ভিডিও রেকর্ডিং আছে, আপনারা সেগুলো কাইন্ডলি একটু কালেক্ট করে নিবেন। আশা করি আপনাদের পরীক্ষা খুবই ভালো হবে, 30-এর মধ্যে ম্যাক্সিমাম 30ই পাবেন, এজন্য টেনশন করার দরকার নেই। স্যার দোয়া করবেন স্যার। সুন্দর হবে আপনাদের পরীক্ষা। স্যার জি বলেন। আমাদের যে পিডিএফটা দেওয়া হয়েছে ওইখানে তো আপনি যেগুলো পড়ান সে বিষয়ে তেমন কোনোই ইয়েগুলো নাই। না